বললাম তো বিয়ে করব না, তাহলে কেন বারবার জ্বালাচ্ছেন আমায়? আপনার কি আর কোনো কাজ নেই? আপনাকে আর কিভাবে বোঝাবো? আমি আপনাকে পছন্দ করি না, বিরক্ত লাগে আমার আপনাকে, ঘৃণা করি আমি আপনাকে, জাস্ট হেট ইউ। মিস্টার আফরান, আপনার মতো ছেলেদের দিকে না তাকাতেও ইচ্ছে হয় না আমার। কেন বোঝেন না আপনি? কথাগুলো বলে আরিয়া সামনের দিকে হাঁটতে লাগলো। আফরান রাগে কি বলবে আপাতত তার জানা নেই, তবে এই জবাব তো এই মেয়েকে দিতেই হবে। মিস্টার আফরান চৌধুরীর সাথে এভাবে কথা বলার সাহস কি করে পেল এই মেয়ে? তার মতো এমন একজন মাফিয়া মানুষকে এইটুকুনি একটা মেয়ে এতগুলো কথা শুনিয়ে সামনে থেকে চলে গেল। এর প্রতিশোধ কিভাবে নিতে হবে তা ভালো করে জানা আছে আমার। এই শেষ দেখিয়ে ছাড়বো। ফ্ল্যাশব্যাক। প্রায় 4 বছর আগে কুসুমপুর নামের ছোট্ট একটা গ্রামেই আমরা থাকি। আমার বাবা খলিল চৌধুরী, কৃষিকাজ করা তার পেশা। এমন নয় যে উনি পড়ালেখা জানেন না। বাবা চাচা দুজনেই মাস্টার্স কমপ্লিট করেছেন। তবে চাচা একজন দক্ষ বিজনেসম্যান, শহরে থাকেন তিনি। ওখানেই তাদের বিশাল প্রাসাদময় বাড়ি স্থাপিত রয়েছে। অবশ্য দেশেও আরেকটা ইট পাথরের বাড়ি পড়ে আছে, কিন্তু এটা এখন আর কাজে আসে না। এতগুলো বছর ধরে এ বাড়ির দরজাটা বন্ধ। চাচা যখন প্রথম ট্রান্সফার হয়ে ঢাকায় যায়, তারপর থেকে ততটা আসেননি দেশে। এই তো বছর 8-9 কাছাকাছি হবে তারা বাড়ি ছেড়ে চলে গিয়েছে। দুজন ছেলে আর চাচিকে নিয়ে চলে গিয়েছিল অবশ্য। আমার এসব কিছু ঝাপসা মনে আছে, ততটাও মনে নেই। কিভাবেই বা থাকবে? আমি তো তখন একেবারেই ছোট ছিলাম, বছর 6 কিংবা 7 হবে। ও, এখন আমার পরিচয়টা দিই। আমি আরিয়া চৌধুরী। অবশ্য শেষের চৌধুরী বংশর নামটা খুব কম ব্যবহার করার চেষ্টা করি। এটা আমার মোটেও পছন্দ নয়, কারণ চৌধুরী নামটা শুনলেই না ওই লোকটার কথা মনে পড়ে। নিজেকে মহান বানানোর প্রচেষ্টায় চৌধুরী শব্দটা ইউজ করা যেন তার অভ্যাস। আমি টিভিতে দেখেছি, খবরগুলোতে যখনই ওনার ব্যাপারে কিছু রিপোর্ট আসে, তখন তার নামটার শেষে এটা থাকবেই থাকবে। যাই হোক, মেইন কথায় আসি এবার। আমি এবার ক্লাস 9-এ পড়ি, আমাদের এলাকারই একটা স্কুলে। চাচা যেন অবশ্য কয়েকবার বলেছেন তার কাছে গিয়ে শহরে পড়াশোনা করতে, কিন্তু আমি কি আর ওই বাড়িতে যাওয়ার লোক? যেখানে ওই লোকটা আছে, অবশ্যই নিজের পায়ে নিজেই কুড়াল মারবো না, তাই না? আমার ছোট বোন ছায়া, বয়স মনে হয় এবার 7 চলছে। দুজন মিলে বেশ মিলেমিশেই থাকি আমরা। আর 5টা বোনদের মতো ঝগড়া হয় না আমাদের মাঝে। কিভাবে হবে? ওর কথাগুলো যে বেশ মিষ্টি, কত সুন্দর করে আবদার করে আমার কাছে, ফেলে কি দেয়া যায় নাকি? আমার তো মনে হয় যাদের বোন এত কিউট, তাদের মাঝে কোনোদিনও ঝগড়াই হয় না। এত মায়াবী মুখের আবদার নিয়ে ঝগড়া করা যায় নাকি? আমার মা রহিমা বেগম। অবশ্য সবটা ক্রেডিট তারই বলা যায়, কারণ ঝগড়া হওয়ার আগেই আম্মু সব শুনে সেটাকে মিটিয়ে দেয়। অঞ্চলের আশপাশের প্রায় সবাই আমাদের পরিবারের ব্যাপারে কম বেশি অবগত। দোতলা একতলা বাড়ি ভিটের মাঝেই আমাদের বাড়িটা ইট পাথরের বালু দিয়ে নির্মিত। আর পরিচিতিটা আব্বুর জন্য সম্মানজনকভাবে টিকে আছে। নয়তো রোজ রোজ নিউজে চৌধুরী বাড়ির বড় ছেলে, ওই মাফিয়া লোকটার খুন খারাপি দেখতে দেখতে এতদিন চৌধুরী থেকে মাফিয়ার বংশধর নামে পরিচিত হয়ে যেতে হতো, যেটা এখন আমার বাবার পরিশ্রম আর সরলতার কারণে হয়নি। আর এতক্ষণ যার কথা বললাম, উনি আমার বড় চাচার ছেলে আফরান চৌধুরী। প্রতিদিন মানুষ খুন করে সেটাকে নিউজ বানানোই যেন তার পেশায় পরিণত হয়েছে। অবশ্য আমি তাকে বড় হওয়ার পর সামনে থেকে না দেখলেও টিভিতে ফোনে দেখে নিয়েছি। এমনিতেই ছোটবেলার রুচি থেকে বেরিয়ে গিয়েছে এই লোকটা। এমন উদ্ভটি লোক আর 5টা দেখিনি আমি। আচ্ছা, ওই লোকটা আমার যে কত বছরে বড় হবে? 8-10 তো হবেই। আচ্ছা, বাদ দিয়ে এই লোকটার কথা, ওনার কথা ভাবলেও না গা ঘিন ঘিন করে আমার। মাত্র স্কুল থেকে বাড়ি ফিরলাম আমি। মাঝের রুমে পা রাখতে আম্মু আমায় এক আজগুবি কথা শুনিয়ে দিলেন। কাল নাকি চাচা আসবেন আমায় নিয়ে যেতে। আশ্চর্য হলাম কিছুটা। আমি ওই বাড়ি গিয়ে কি করব? আমাকে কি ভূতে ধরেছে যে আমি ওখানে যাব? মুখের উপর বলে দিলাম, পারবো না মা। কেন পারবি না? আমি কি তোর খারাপের জন্য বলছি? সব দিক ভেবেই আমি সিদ্ধান্তটা নিয়েছি। তাছাড়া শহরে গিয়ে পড়াশোনাটা চালালে আরও উন্নত হবে। আর বড় ভাইজান যেহেতু বলেছে, সেক্ষেত্রে তো আমি তার কথা ফেলতে পারবো না। আর তোর বাপ তার ভাইয়ের কথার নড়চড় কখনো করেছে? তার ভাইকে কতটা ভালোবাসে তুই জানিস না? তাহলে কথা কেন বাড়াচ্ছিস?
মা আমরা জানি চাচা যান খুব ভালো মনের মানুষ, কিন্তু তার ছেলে ওই মাফিয়া মাস্তানটার বাড়িতে আমি থাকতে পারবো না। এসব কথা বাদ দাও তো। তোকে কি বলছি আফরানের কাছে ঘুরঘুর করতে? জানিস না ওই বাড়িতে কোনো মেয়ে মানুষ নেই? তোর চাচি তো সেই অনেক আগে মারা গিয়েছে। এখন ভাইজানের বয়স হয়েছে, একা চলতে কষ্ট হয় বিধায় তো তোকে যেতে বলছে। আর এমন না যে তোকে কাজ করতে হবে, তাদের বাড়িতে অন্তত 4-5টা কাজের মানুষ থাকার কথা। ছেলেটা হয়েছে পাজি বখাটে মাস্তান, সে কি তার বাপের দিকে তাকায় বছরে একবারও? তোকে তো ভাইজান নিজের মেয়ের মতোই দেখে, ছোটবেলা কথা ভুলে গিয়েছিস? যখন ভাইজান দেশে থাকতো তখন তোর জন্য কত কি না করেছে। জানি বলেই তো বলছি ওই বাড়ি আমার জন্য সেফ না মা, তুমি ভুলে যেতে পারো কিন্তু আমি না। আফরান ভাইয়ার সামান্য টি শার্টটা একবার পরেছিলাম বলে ভাই আমাকে অনেক বকাঝকা করেছিল, থাপ্পড়ও মেরেছিল। সেটা দেখে চাচা তাকে মেরেছিল বিদায় আমাকে আবার তার বন্ধুদের দিয়ে মার খাইয়েছিল। সেই এক কথা নিয়ে পড়ে আছিস এখনো? আরে এখন কি সে ছোট আছে? তার কি এসব মনে আছে? সেটা জানি মা, কিন্তু তোমরা বুঝছো না কেন? উফ, আমাকে আর এ নিয়ে কথা বাড়াতে চাই না। আমি যাবো না মানে যাবো না, ব্যাস। এমন সময় আগমন ঘটে খলিল সাহেবের। তিনি তাদের কথার মাঝেই কথা কেটে বললেন, তোমার মেয়ের কথা বা অনুমতি নিতে আমি বলছে, তাহলে তর্ক করছে কেন অযথা? এক কথাই শেষ, সেটা আমার কথা যদি মানতে না পারো তাহলে সোজা বের হয়ে যাও, না হলে নিজের ব্যবস্থা নিজে করো। গম্ভীর মুখে কথাগুলো বলে তিনি নিজের ঘরে যেতে যেতে বললেন, রহিমা, আজ মনে হয় বৃষ্টি আসবে, কোদালটা নিয়ে রেডি করো। খেতে পানি ভাসমান হলে চারাগুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, চাটা এখন দিব নাকি পরে? হ্যাঁ দাও, চা খেয়ে পরে বের হবো। আর শোনো, কালকে ভাইজান আসবে, তোমার মেয়েকে নিতে। কথা না শুনলে কি হবে, আর যেন বুঝতে না হয়। খলিল সাহেব চলে গেলে ছায়া বলল, আম্মু, আপু যদি চলে যায় আমি একা থাকবো কিভাবে? কার সাথে খেলবো? আম্মু আমি আছি না তোর কাছে, আমার সাথে মজা করবে। কিন্তু তোর চাচা জানের তো মেয়ে নেই, তোমার চাচিও তো আল্লাহর কাছে চলে গেছে, চাচা জান একা কিভাবে থাকে? ছায়া একটু কি যেন ভেবে মাথা চুলকিয়ে বলল, তাই তো চাচা জানের তো এত কষ্ট, একা থাকে। ঠিক আছে, আপু গেলে না হয় তোমার সাথে থাকবো। এই তো আমার ছোট্ট সোনামা, একটুতেই বুঝে গেল। আরিয়া রাগে ধ্যাত শব্দ করে ফ্লোরে ঝরে ঝরে পা ফেলে নিজের রুমে চলে গেল। আরিয়া নিজে নিজে চোখ মুছে বলতে লাগলো, আমাকে কেউ কেন বুঝতেছে না? আমি ওই লোকটাকে দেখলেই মারবে আমি জানি। আমি তো ওই দিন সবাইকে মিথ্যে বলেছিলাম, কেউ না জানলে আমি তো জানি কেন ভাইয়াকে আমি ভয় পাই। ওই দিন তো ভাইয়া আমাকে শুধু ভয় দেখাতে চেয়েছিল, আর আমি কি না তারপর থেকে তো আর ভাইয়ার সামনে যাইনি। আর ভাবতে পারছে না আরিয়া। চোখ দিয়ে অনবরত পানি ঝরছে কারো ভয়ে। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, রংমহলে আবদ্ধ পাখিগুলো যেন একটু ঠাঁই পাওয়ার আশায় এদিক সেদিক ছুটোছুটি করছে। পাখিরা যেমন তাদের বাসা নতুন করে বাঁধাই করার জন্য নতুন জায়গা একটু সুযোগ খুঁজতে থাকে, আমারও মনে হচ্ছে আমি নিজের বাড়ি শূন্য হয়ে নতুন বাসায় থাকার জন্য একটু সুবিধা খুঁজছি। সকালবেলা বৃষ্টির মধ্যে দিয়েই জাফর চাচা আমাদের বাড়ি গিয়ে আমাকে ঠিক দুপুরে কাদা মাঠে গাড়ি চালিয়ে পাকা রাস্তায় উঠে। আমি চেয়েও থাকতে পারিনি, বাধ্য হয়ে আসতে হয়েছে। হ্যাঁ, আমার থাকতে তো কোনো অসুবিধা ছিল না যদি না আফরান ভাইয়া না থাকতো। তবে অবশ্য আসার সময় সারাটা রাস্তা একই দোয়া করেছে যেন ভাইয়ার কিছু মনে না থাকে, আমি যেন ভাইয়ার মুখোমুখি কোনোদিনই না হই। গাড়ি এসে পার্ক করলো চৌধুরী বাড়ির গেটের সামনে, বিশাল বড় গেট, রাজকীয় কাজ করা গেটটায়। গাড়ি থেকে নামতেই দেখলাম দোতলার সাদা রঙের মাঝে সোনালি কারু কাজ করা। আমি বাড়ির দিকে তাকিয়ে একটু অবাক দৃষ্টিতেই তাকালাম। জাফর চাচা বলে উঠলেন, কিরে মা, কি দেখছিস? ভেতরে যা। আমি আমতা আমতা করে বললাম, "আম, চাচা, আমাকে এখানে কি সত্যিই থাকতে হবে? না থাকলে হয় না?" কথা বলার সাথে সাথে বুঝতে পারলাম আমার কথাটা বলা ঠিক হয়নি। চাচার চেহারাটা সঙ্গে সঙ্গে ফ্যাকাশে হয়ে গেল। আসলে আমিও বলতে চাইনি, মুখ ফসকে বেরিয়ে গেছে। এখন আর কি করার, বলে তো ফেলেছি, কিছুই তো আর করার নেই এখন। তবুও চাচাকে বানাতে চাইলাম, কথা কাটিয়ে বললাম, সরি চাচা, ভুলে। আমার কথাটা শেষ না হতেই চাচা আমার মাথায় স্নেহের ছোঁয়া দিয়ে বললেন, মা, তোর কি বেশি খারাপ লাগছে? আমার কাছে থাকলে কি তোর বেশি অসুবিধা হবে? আমার বাড়িটা একদম নারী শূন্য, খোলা আকাশ মনে হয় রে মা। জানিস,
যখন তোর চাচি ছিল বাড়িটাতে খুব ভালো লাগতো, এক হাতে সব সামাল দিত কিন্তু। আর কিছু বলার আগে চাচার চোখ ছলো ছলো করে উঠলো। আমি সেটা বুঝে নিয়ে চাচাকে আশ্বাস দিয়ে বললাম, চাচা তুমি মন খারাপ করো না। আচ্ছা ছাড়ো, আমি এখানেই থাকবো, যাচ্ছি না আমি কোথাও তোমাকে ছেড়ে। এখন থেকে আমি তোমার মেয়ে। আমার কথায় চাচা যেন আরো কয়েক হাজার বছর বেঁচে থাকার আশ্বাস পেল। খুশিতে উৎফুল্ল হয়ে বলে উঠলেন, সত্যি বলছি মা। হ্যাঁ সত্যি, কিন্তু আমার একটা শর্ত আছে। এতে আবার কি শর্ত আছে? তোমার বড় ছেলে যদি কখনো আমাকে মারার চেষ্টা করে তাহলে কিন্তু খুব খারাপ হবে। বড় কথা হচ্ছে তোমার বড় ছেলে যেন আমি এখানে আছি সেটা যেন সে না জানে। কথাটা বলে আমি অভিমানী দৃষ্টি আকর্ষণ করলাম চাচার। ঠিক আছে, বলবো না, কিন্তু কথা শেষ না করে চাচা কথা ঘুরিয়ে বলল, এখন চল, এত ঝড় হওয়ায় আর দাঁড়িয়ে থাকতে পারছি না। পাশে ছাতা হাতে ধরে মধ্যবয়স্ক লোকটি বলল, স্যার একটা কথা বলার ছিল। আসলে স্যার ছোট্ট সাহেব আজ কথাটা শেষ করতে দিল না জাফর চাচা। তার আগেই চাচা বলল, তোকে কথা বলতে বলছি এখন, আর এখন কোনো কথা হবে না, ভেতরে গিয়ে বলিস। বলে হাঁটা শুরু করলো সামনের দিকে। সঙ্গে আমিও চাচার সঙ্গে পা মিলিয়ে হাঁটতে লাগলাম। চারদিকে বাড়ির সৌন্দর্য বাহির থেকে যতটা না দেখলাম তার চেয়েও দ্বিগুণ অবাক হলাম ভেতরে গিয়ে। কি সুন্দর করে বাড়িটা সাজানো। দোতলায় ওঠার আগে চোখ পড়লো বাড়ির দুই দিক দিয়ে সিঁড়ি আছে, রাজকীয়, একটু ঘোরানো হয়ে নিচের দিকে। সিস্টেমটা আমার বেশ ভালোই লেগেছে। বিশাল বড় ড্রয়িং রুমে চারিদিকে দেয়ালে বিভিন্ন টাইপের পেন্টিং লাগানো, আবার ঘরের প্রতিটা দেয়ালের কর্নারে মাঝারি সাইজের মূর্তি। হয়তো সৌন্দর্যের জন্য রাখা হয়েছে। চারিদিকে মনোযোগ দিয়ে দেখার সময় হঠাৎ চাচার কথায় ধ্যান ভাঙে আমার। কি রে মা, কি দেখছিস? এমনি আর কি, আমি কোথায় থাকবো? আমি ফ্রেশ হব চাচা, আমার ভীষণ গরম লাগছে। কি বলিস, এই ঝড় হাওয়ায় বৃষ্টিপাতে তোর গরম লাগছে? আসলে অনেকটা সময় গাড়িতে ছিলাম তো, তাই একটু। আচ্ছা। চাচার পাশের লোকটাকে চোখে ইশারা করতে লোকটা আমায় বলল, ম্যাম আসুন, আপনার রুমটা দেখিয়ে দিচ্ছি। আপনি মনে হয় চাচার সাথে সব সময় থাকেন, আই মিন বিশেষ অ্যাসিস্ট্যান্ট। লোকটা বলল, হ্যাঁ আপনি ঠিক ধরেছেন। আচ্ছা ঠিক আছে, আর শুনুন, আমাকে ম্যাম ডাকার প্রয়োজন নেই। তাহলে ম্যাম কি বলে সম্বোধন করব? আমি লোকটার কথা ভাবতে লাগলাম। ঠিকই তো, তাহলে কি বলে ডাকবে? আমার ভাবার মাঝে চাচা বললেন, তোর কি অসুবিধা হয় ম্যাম ডাকলে? অসুবিধা হয় না চাচা, কিন্তু আমাকে আর বলতে না দিয়ে চাচা বললেন। তাহলে তো সমস্যা নাই, যেটা ডাকছে সেটাই থাক। আমিও আর কিছুই বললাম না। বিকেলে চাচার সাথে নাস্তা করে রুমে আসলাম। একটু বিশ্রাম নিয়ে ভাবলাম ছাদ থেকে ঘুরে আসি। এমনিতেই চাচা বলেছেন তার ছেলে নাকি বরাবরই বাড়িতে থাকেন না। কোথায় থাকে কে জানে, তবে 2-3 দিন পর পর আসে, রাতটা থেকে আবার চলে যায়। কথাটা শোনার পর আমি যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। তার মানে আমি চাইলেই লুকিয়ে থাকতে পারি একদিনের জন্য? এটা ভেবেই খুশিতে আত্মহারা আমার মন। বাসায় কোনো রান্নার লোক নেই, তবে বাড়িটা পরিষ্কার আর গুছিয়ে রাখার জন্য 3-4 জন গার্লস প্লাস কাজের লোক আছে। এখন আমি এসেছি তাই রান্নাবান্নার লোক রাখবে চাচা বলল। বেশ ভালোই হয়েছে, নিজেকে স্বাধীন মনে হচ্ছে আজ। বাড়িতে এমনিতেই থেকে থেকে বোর হচ্ছিলাম। তাছাড়া উঠতে বসতে মায়ের গা ছাড়া কথাগুলো এখন আর শুনতে হবে না, এটা ভেবেই তো আনন্দে লাফিয়ে উঠলাম। ছাদ থেকে চোখ পড়লো বাড়ির সামনের বিভিন্ন ফুলের গাছ দেখে মনটা ভরে গেল। ফুলের সুবাস পাচ্ছি কিনা জানি না, তবে ফুলগুলোকে একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে। তাই ঝটপট দেরি না করে দৌড়ে সিঁড়ির কাছে নামতে যাব। তার আগেই চোখ পড়লো একটা রুমের দিকে। গলা উঁচিয়ে দেখতে চেষ্টা করলাম। আমার কাছে রুমটা খুব আকর্ষণীয়ই মনে হলো, কারণ বাকি রুমগুলো থেকে অন্যরকম লাগলো। তখন আমার এই রুমটা যাওয়া হয়নি। এই রুমটা কর্নারে ছিল বিধায় সবগুলো দেখতে দেখতে এটার ইচ্ছে হচ্ছিল না, তাই। তাছাড়া রুমটা তখন লক করা ছিল মনে হয় আর কি। মাথা চুলকে নিশ্চিত হলাম, হ্যাঁ এই রুমটা তখন লক করা ছিল। এখন খোলা আছে, কিন্তু দরজা পুরোটাই খোলা না হলেও একটু ফাঁকা দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে এটাতে লাইট জ্বলছে আর ফুলের তোড়াটা নিচে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে আছে। কে ফেললো এই ফুলের টবটা? আশ্চর্য, গার্ডগুলো ঠিক মতো গুছিয়ে রাখতেও জানে না। অবশ্য জানবেই বা কী করে, মহিলাদের গোছানো আর পুরুষদের গোছানো কি এক হলো নাকি? বলতে বলতে রুমের দরজাটা খুলে কোনো দিকে না তাকিয়ে বসে পড়লাম এটা পরিষ্কার করতে।
কাঁচা ফুলের ঘ্রাণ নিতে চোখটা বন্ধ করে নিলাম। অনুভূতিগুলো যেন উড়ু উড়ু শুরু করে দিয়েছে। কি সুন্দর মন মাতানো ঘ্রাণ। আচ্ছা, বাকি সবগুলো রুমেও কি কাঁচা ফুল নাকি প্লাস্টিকের? ভাবতে লাগলাম আমি। তার মধ্যে হঠাৎ মনে হলো আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে। আচমকা চোখের উপর ছায়া পড়তেই চোখ খুলে উপরে তাকালাম। সত্যি বলতে এখানে আসাটাই উচিত হয়নি। কে জানতো আজকে আমার এই বাড়িতে চির নিঃশ্বাস ত্যাগ করতে হবে? আমি কি জানতাম যে আজকে এই মাফিয়া ভাইটা এই বাড়িতে আসবে? আমাকে কেউ কেন বললো না যে আজই আসবে? ভাবতে ভাবতে ছোট উল্টে কেঁদে দিলাম। হঠাৎ কারো জোর প্রয়োগ শক্তি আমার বাহুতে লাগতেই চোখ তুলে তাকালাম। আমাকে বসা থেকে উঠিয়ে সবটা শক্তি দিয়ে মনে হয় শক্ত করে ধরে আছে। আমি ভয়ে কাঁপতে থাকি। দৃঢ় কণ্ঠে আমাকে বাহু চেপে ধরে বলল, হু আর ইউ? আমি কাঁপতে থাকলাম। তার চোখ জোড়া লাল হয়ে আছে, মনে হলে এক্ষুনি আমায় মেরে মাটিতে পুঁততে দিবে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আসলে আমি এখানে। আমার কথার অপেক্ষায় না থেকে আরো শক্ত করে আমার বাহুটা চেপে ধরে বলতে লাগলো, আনসার মি, হু আর ইউ? আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। এত শক্ত হাতে ধরেছে, মনে হচ্ছে এক্ষুনি হাত দুটা বডি থেকে আলাদা হয়ে যাবে। আমার ব্যথা সহ্য করতে না পেরে বললাম, আমার লাগছে, ছাড়ুন আমায়। এবার আর কোনো কথা না বলে আমাকে সিঁড়ি দিয়ে টেনে হেঁচড়ে নামাতে নামাতে চেঁচিয়ে বলতে লাগলো। বাবা, বাবা! তার কথায় বাড়ির গার্লসরা ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। তখন হয়তো চাচা বাড়ি ছিল না, তাই চাচাকে দেখতে পাইনি। উনি একজন গার্ডের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, বাবা কোথায়? বড় স্যার ছোট সাহেব আনতে গেছেন। তো এই মেয়েটা এখানে কেন? এ বাড়িতে কি করছে? কার কি হয়েছে? একজন গার্ড এগিয়ে স্যার এসে বলল, আমরা তো জানি না, তবে স্যারকে দেখেছি দুপুরে তাকে নিয়ে আসতে। যাওয়ার সময় বলে গেছেন যেন তার দিকে খেয়াল রাখি। উনি ওনার মেয়ে হয়। হ্যাঁ, দিলেন তো ফাঁসিয়ে আমাকে। চাচা বলেছিল তার মাফিয়া ছেলেকে বলবে না। এখন কি হবে? আফরান হঠাৎই আরিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আরিয়া টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। আফরান আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। গার্ডদের একজন এগিয়ে এসে বলল, ম্যাম, আসলে বড় সাহেব একটু এমনই, কিছু মনে করবেন না। বলতে বলতে আরিয়াকে ফ্লোর থেকে টেনে তুলল। তো আপনাকে চিনতে অসুবিধা হয়েছে সাহেবের, তাই আর কি। আপনি ওনার কি হন? আমি কান্না থামিয়ে নাক মুছতে মুছতে বললাম, আমি এ লোকটার কিছু হই না। বলেই সেখান থেকে নিজের রুমে গিয়ে বালিশে মুখ গুজে কাঁদতে লাগলাম। পরিবেশটা একটু গরম। জাফর সাহেব রাগান্বিত এই মুহূর্তে। সন্ধেবেলায় বিষয়টা তার কান অবধি পৌঁছেছে, তাই জাফর তার মাফিয়া ছেলেকে ডেকেছেন। আফরান এসে বলল, এভাবে টাকার মানে কি? কথাটা বলেই খেয়াল করলো জাফরের পাশে আরিয়াকে। সাথে সাথে মাথার রক্তগুলো যেন নাড়া দিয়ে উঠল। আরিয়া আফরানের চোখ দেখে এই মুহূর্তে বুঝে গেছে এখন তার কপালে আবারও দুঃখ আছে, তাই ভয়ে কিছু বলার আগে দুই ঠোঁট বেঁকে কেঁদে ফেলল। জাফর সাহেব বুঝলেন না হঠাৎ কি হলো, তাই বলল, আবার কি হলো, কাঁদছিস কেন? আরিয়া কিছু না বলেই কাঁদতে লাগলো। জাফর সাহেব একটু তীক্ষ্ণ দৃষ্টি ফেললেন। এবার বুঝলো আরিয়ার কান্নার কারণ। তিনি আফরানের দিকে তাকিয়ে বললেন, তুই কি মানুষ হবি না নাকি? মেয়েটাকে ভয় দেখানোর মানে কি? আর তুই সন্ধ্যায় ওর গায়ে হাত তুলেছিস, এটা সত্য? আফরান এক দৃষ্টিতে দুহাত মুষ্টিমেয় করে কপাল কুঁচকে এখনো আরিয়ার দিকে তাকিয়ে আছে। আমি তোকে কিছু জিজ্ঞেস করছি, শুনছিস না? এই ধরনের মেয়েকে কি আদর করবো বসে বসে? আফরানের কথায় জাফর সাহেব তেতে উঠলেন। আফরান হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। গার্ডরা তো অবাক হয়ে সেসব দেখছে। হঠাৎ কি হলো কেউই বুঝলো না। আফরান দাঁতের দাঁত চেপে বলল, বাবা, তুমি আমার গায়ে হাত তুললে, তো অন্য একটা মেয়ের জন্য? আজ আমার ঢাকা শহরে প্রথম ক্লাস, কিছুই চিনি না, তাই আমাকে চাচার একজন গার্ড সহ স্কুলে পাঠিয়েছে। ক্লাস করেছি, টিচার সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে, তাই বুঝছি আমি। কিন্তু কথা হলো, আমার না পড়তে একদমই ভালো লাগে না। টিচার ক্লাস থেকে বের হওয়ার পর একা একা বসে ভালো লাগছিল না, তাই ক্লাস থেকে বের হয়ে গিয়ে গার্ডকে বললাম, আচ্ছা ক্লাস করবো না, আমি কাউকেই চিনি না, একা ভালো লাগে না আমার। গার্ড বলল, সরি ম্যাম, স্যার বলেছে ক্লাস শেষ করে ফিরতে, নয়তো আমাকে কথা শুনতে হবে। আমি বুঝিয়ে বলবো, আপনিও তো আমার চাচা জানের মতো, প্লিজ। অনুরোধ করে বায়না ধরলাম আর ক্লাস না করার জন্য। হঠাৎ চোখে পড়লো সামনে অনেক ছাত্রছাত্রীদের ভিড়। বললাম, চাচা
এখানে কি হচ্ছে? এত মানুষ কেন ওখানে? তা তো আমি জানি না ম্যাম। আমাকে তুমি আর ম্যাম ডাকবে না, ওকে? আমি তো তোমার মেয়ের মতোই, আমাকে মামুনি ডাকবে, নয়তো নাম ধরে ডাকবে। কথাটা বলে দেখলাম লোকটার চোখে জল টলমল করছে। বললাম, কি হলো চাচা, কাঁদছো কেন? আসলে কিছু না মামুনি। আমি খিলখিল করে হেসে বললাম, এবার ঠিক আছে, এটাই সুন্দর। আচ্ছা তুমি একটু দাঁড়াও এখানে, আমি আসছি একটু। কোথায় যাবে? আমি কথার উত্তর না দিয়ে ওই ভিড়ের দিকে তাকিয়ে দ্রুত দেখতে চাইলাম। আসার মাঝপথে হঠাৎ আমার হাতটা আটকে ধরলো একটা মেয়ে। তাকিয়ে দেখলাম ক্লাসরুমে আমার পাশে যে মেয়েটা ছিল ওই মেয়েটাই। বললাম, আমায় আটকালে কেন? মেয়েটা ভীতু নজরে হাঁসফাঁস করতে করতে আমায় বলল, এদিকে কোথায় যাচ্ছ তুমি? এখানে নতুন এসেছো, তাই তুমি কিচ্ছু জানো না। এখানে যেও না, তোমার বিপদ হতে পারে। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, কেন? ওখানে কি এমন হচ্ছে যে আমার বিপদ হবে? মেয়েটা বলল, পরে বলবো, এখন আসো আমার সাথে। আমি জেদ নিয়ে বললাম, হয়তো। এখন বলো, নয়তো আমি ওইখানে যাব। কথাটা বলে ওর থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে ওইদিকে যাওয়ার উদ্দেশ্যে এক কদম ফেলতেই আমার চোখে পড়লো একটা ছেলে মারপিট করছে স্কুলের আর আরেকজন ছেলের সাথে। ছেলেটা আমার সিনিয়র হবে। এই তো সকালে যখন আসলাম তখন তো এই ছেলেটাই আমার সাথে কথা বলার চেষ্টা করেছিল। নতুন এসেছি বলে পরিচয় হতে চেয়েছিল, তো তখন ক্লাসে ঘন্টা পড়ে যাওয়ার কারণে পরিচিত হতে পারিনি, আর সময়ই পাইনি। বলেছিলাম ক্লাস শেষে কথা বলবো, কিন্তু তার সাথে যে ছেলেটার হাতাহাতি হচ্ছে সে আর কেউ না, মিস্টার মাফি, আই মিন আমার চাচাতো ভাই আফরান। কিন্তু এভাবে মারামারি কেন করছে তিনি ছেলেটার সাথে? আমার ভাবনার মাঝেই হঠাৎ করে মেয়েটা আমাকে আবার আটকে দিয়ে বলল, ঠিক আছে, আমি বলছি, আগে শোনো। আমি কিছু বলার আগেই মেয়েটা বলল, আমি প্রেমা, তোমার সাথে একই ক্লাসে পড়ি, কিন্তু তুমি ওইখানে যেও না। ওই যে দেখছো যে মার খাচ্ছে, সে আমাদের সিনিয়র ভাই। আর ওই যে মারছে, সে একজন মাফিয়া বা গ্যাংস্টার লোকও বলতে পারো। সব সময় শুধু মারামারি করে, কিন্তু কেন এত সব করে কেউ জানে না। তার জন্য একে এই ঢাকা শহরের মানুষ চেনে না, 5%ও হবে না। সবাই একে চেনে। এর সামনাসামনি হওয়া মানেই নিজের বিপদ নিজে ডেকে আনা। তাই এটাকে আটকাবার মতো কেউ নেই। উনি এক প্রকার উন্মাদ বলতে গেলে। কিন্তু একটা কথা কি জানো, মাফিয়া হলেও একে দেখে প্রথম প্রথম হাজার হাজার মেয়ে ক্রাশ খায়, কিন্তু পরে সত্যি জানার পর কে বা তার আশা করবে বলো? দেখতে স্মার্ট আছে, চেহারাটা নিষ্পাপ মনে হয়, দেখে কি কেউ বলতে পারবে ইনি মাফিয়া? তাও নর্মাল নয়, অন্য রকম, একদম অন্য রকম। আমি কপাল কুঁচকে বললাম, এটাকে দেখে নিষ্পাপ মনে হয় তোমার? আমি তো দেখেই বুঝে ফেলেছি এই ছেলে পুরাই একটা মাফিয়া। প্রেম আমার কথা শুনে বলল, আল্লাহ, আসতে বলো, শুনে ফেললে তোমাকে আস্ত রাখবে না। আমি কথা বাড়ালাম না। তা তোমার নাম কি? আমি বললাম, আরিয়া। বছরের মাঝামাঝি সময়ে হঠাৎ কেন ভর্তি হলে? ব্যক্তিগত কারণে শহরে চাচার বাড়ি আসলাম, গ্রাম থেকে ট্রান্সফার করেছে স্কুলে। আচ্ছা, তা ক্লাস শুরু হয়ে যাচ্ছে, যাবে না ক্লাসে? চলো। ভালো লাগে না ক্লাস করতে, তাছাড়া আমি এখন বাসায় চলে যাব। পড়তে তো কারোরই ভালো লাগে না, কিন্তু পড়তে তো হবেই। বলেই দীর্ঘ নিঃশ্বাস ফেললো। আমি আর কথা না বাড়িয়ে আবারও মাঠের সেই জায়গাটাতে তাকালাম। কোথায় সবাই, কোথায় গেল হঠাৎ করে? কি দেখছো? এই যে এতক্ষণ মারামারি হলো, তারা কোথায় গেল? প্রেমা হাফ ছেড়ে বাঁচল বোধ হয়, বলল, এতক্ষণে ফয়সাল ভাইকে মেরে বোধহয় হসপিটালে পাঠিয়ে দিয়েছে আফরান ভাই। প্রেমার মুখে নামটা শুনে কলিজাটা ছেদ করে উঠল মনে হলো। বললাম, তোমার ভাইয়া হয়? আরে ভাইয়া কেন হবে না? এমনি সব মেয়েরাই ওনাকে ভাই বলেই ডাকে, কিন্তু মনে মনে সবাই হাজবেন্ডের চোখেই দেখে ওনাকে। বলে মুচকি হাসলো প্রেমা। আমি আশ্চর্য হয়ে বললাম, কি, এই অদ্ভুত লোকটাকে জামাই চোখেও দেখে সবাই? তা কি নজরে দেখবে? যতই মাফিয়া গুন্ডা হোক, কথা হলো তার স্টাইল, তার ফেস, তার চালচলন, তার স্লিম শরীরের আকর্ষণীয় বডি, তার শরীরের রং, তার মুখে হালকা চাপ দাড়িগুলো কি আর গ্যাংস্টার বা মাফিয়া উপাধি দিতে মন সায় দেয়? আমি বিরক্তির শ্বাস ফেলে বললাম, থাক, আর বলতে হবে না, আমি যাই এখন।
কথাটা বলে হাঁটতে লাগলাম। প্রেমা চিৎকার করে আমায় ডেকে বলল, এই আরিয়া, আজ থেকে কিন্তু আমরা ফ্রেন্ড, ওকে? আমি একবার পেছনে তাকিয়ে কিছুই বললাম না। রাত প্রায় 2টার উপরে, নতুন বাড়ি, নতুন জায়গা, তাই ঘুম আসছে না আমার, কম হচ্ছে ঘুমটা। তবুও যেন একটু চোখ লেগে এসেছিল, কিন্তু হঠাৎই কানে বাজলো নিচে গেটের খচখচ আওয়াজ। হঠাৎ ঘুমটা হালকা হয়ে আসলো, তাই চোখটা কচলে নিলাম আমি। আবার আওয়াজ পেলাম, ভয়ে ধরফরিয়ে উঠে বসলাম। এত রাতে কিসের আওয়াজ বাড়িতে? নিশ্চয়ই চোর এসেছে। ভাবতে লাগলাম কি করব, কাকে ডাকবো, এখন তো সবাই ঘুমোচ্ছে। আমি বার কয়েক বোঝার চেষ্টা করলাম আওয়াজটা কোথা থেকে আসছে। জায়গাটা বুঝে দরজাটা খুলে এসে বাইরে দাঁড়ালাম। কেউ বাইরে থেকে দরজা ধাক্কাচ্ছে কখন থেকে, কিন্তু এত রাতে কে হবে? গেটের দারোয়ান চাচা হয়তো। কিছু হয়েছে কি? চাচাকে একবার ডেকে দেখি। আবার নিজেই ভাবলাম, না থাক, চাচা ঘুমোচ্ছে, ঘুমিয়েই থাক। আমি প্রথমে দেখে আসি। আস্তে আস্তে পা করে গিয়ে দরজার সামনে দাঁড়ালাম, একটু দোয়া পড়ে নিলাম, আল্লাহ যেন কোনো চোর ডাকাত না হয় প্লিজ। তারপর আস্তে করে দরজাটা খুলে দিলাম। দরজা খুলতেই কেউ একজন আমার উপর ঢলে পড়লো। তাল সামলাতে না পেরে আমি কয়েক কদম পিছিয়ে যাই। ভেবাচাকা খেয়ে গেলাম। আমি বললাম, এই যে আপনি, আশ্চর্য, এত রাতে এখানে। কথা শেষ না করতেই আমার উপর থেকে সরে দাঁড়ালো। আমি তো দেখে ভয়ে হাঁসফাঁস করতে লাগলাম। ভয়ে আমার মুখের কথাই যেন হাওয়া ভেসে গেল সব। তবুও কিছু বলার চেষ্টা করলাম। আপ- আপনি এখানে এত রাতে কেন? আমার কথায় ভাইয়ার কোনো প্রতিক্রিয়া করলো না, বরং চোখ বন্ধ করে ঢুলে ঢুলে হাঁটতে লাগলো। মনে হলো যেন এক্ষুনি পড়ে যাবে। যেই ভাবলাম অমনি পড়ে গেল সে। আমি অবাক হয়ে আছি, কি হয়েছে ওনার আজ? এমন কেন করছে আজব তো। আমি ওনার পাশে দুপা উঁচু করে বসে বলতে লাগলাম, এই যে মিস্টার মাফিয়া, হঠাৎ কি হলো আজ, এমন কেন করছেন আপনি? আমার কথার কোনো উত্তর পেলাম না। আমি আর কিছু না ভেবে দরজা আটকে উপরে উঠতে উঠতে বললাম, যা ইচ্ছে তাই করুক, তাতে আমার কি? যেখানে ইচ্ছা সেখানে ঘুমাক, তাতে কি আমার? ভাবতে ভাবতেই হঠাৎ মনে পড়লো সেই ছোটবেলার কথা। আমার যখন 6-7 বছর বয়স, তখন আমি পিছলে পড়ে ব্যথা পেয়ে উঠতেই পারছিলাম না। তখন ভাইয়ার প্রায় 14 কি 15 বছর বয়স হবে। তখন তিনি তো আমায় উঠিয়ে কোলে করে রুমে নিয়ে গিয়েছিল। উনি তো আমাকে আদর করতোই। এখন কোনো একটা বিষয় নিয়ে ওদের ভাই বোনের সম্পর্কটা শেষ হয়ে গিয়েছে, কিন্তু আগে তো এমনটা ছিল না। এটা ভেবেই বুকের ভেতরটা যেন চিনচিন করে উঠল। একবার ওনার দিকে তাকালাম, কি সুন্দর মায়া মায়া লাগলো মনে হয়। শরীরে সাদা শার্ট পরা, হাতা দুটো কোণে পর্যন্ত ফোল্ড করা, কালো প্যান্ট পরা, পাশেই পড়েছিল একটা কালো কোট। ভাবান্তর হয়ে বললাম, আজ আমার কি হলো? এই লোকটাকে এভাবে দেখার কি আছে আজব তো। অনেকটা কষ্ট করে সবটা শক্তি খরচ করে ভাইয়াকে উপরে রুমে নিয়ে আসলাম। আমার মতো ছোট্ট একটা মানুষ যে এই লোকটাকে উপরে নিয়ে আসে, এই তো বেশ, তাই না? তো আমি এখনো বুঝতে পারলাম না ভাইয়ার হয়েছেটা কি আজকে দিনে তোমার আমার কোনো স্কুলে দেখলাম। আচ্ছা ভাইয়া কি কোনো কিছু খেয়েছে? মানে ওই যে বড় লোকরা যে খায় না, লাল পানি। শুনেছি এগুলো খেলে নাকি মানুষ নিজের স্থান ভুলে যায়, বেসামাল হয়ে যায়। হ্যাঁ, এতক্ষণে বুঝলাম, তাই হবে হয়তো। ভাবনা থেকে বের হয়ে ভাইয়ের মুখের দিকে তাকালাম। ছে, কি গন্ধ মুখে, ইয়াক্থু। এই যে শুনছেন, এবার সরুন না, এসেছি তো রুমে। ভাইয়ার কোনো কথার আওয়াজ পেলাম না। যেমন ছিল তেমনই আছে, আমার কাঁধে এক হাত জড়িয়ে পড়ে যাবে এমন একটা ভাবে দাঁড়িয়ে। ভাইয়াকে শক্ত করে ধরেছিলাম যেন পড়ে না যায়। আমি আমার কাঁধ থেকে ভাইয়ার হাতটা ছাড়িয়ে যেই না নামাতে যাব, তার আগে ভাইয়া ঠাস করে আমায় নিয়ে পড়ে গেল খাটের উপর। আমি অবাক হয়ে তাকালাম। আমি কোথায় আছি তা বোঝার চেষ্টা করলাম। ব্যথা পাচ্ছি তো, ছাড়ুন আমায়। আসলে ভাইয়া আমার উপর পড়ে আছে এই মুহূর্তে। এই বলিষ্ঠ ওজন সহ্য করতে না পেরে বারবার বলতে লাগলাম, আমি ব্যথা পাচ্ছি তো, আলুর ভর্তা বানিয়ে দেবেন তো একদম। কিন্তু এই লোকের কি কোনো খবর আছে? আমি নিচ থেকে ওঠার চেষ্টা করছি, কোনো রকম একপাশে সরিয়ে উঠতে সক্ষম হলাম আমি। উফ আল্লাহ বলে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাওয়ার আগে ভাইয়ার পায়ের জুতো খুলে দিলাম আমি। রুম থেকে চলে যাওয়ার সময় গুনগুন শব্দ শুনতে লাগলাম, কিন্তু কি বলছে তাই এখান থেকে বোঝার বোধগম্য হলো না আমার। তাই কাছে গিয়ে তার মুখ বরাবর তাকালাম। যেহেতু ভাইয়া চিৎ হয়ে শুয়েছিল, তাই শব্দটা মুখের চাপে হালকা এবারও শোনা গেল। প্লিজ আমাকে যেতে দিস না, আমি চলে গেলে আর ফিরবো না। দেখ, সত্যি বলছি,
আর ফিরবো না চলে গেলে। আবারও কি যেন বলছিল তা বোঝার কোনো উপায় নেই। যেটুকু বুঝলাম তাও মাথায় যেন কিছুই ঢুকলো না। তারপর বাবা বাবা বলে চিৎকার করতে করতে আফরান নিচে নামছে। সকাল প্রায় 8টা কি 8:30 বাজবে। তার চিৎকার শুনে সব সার্ভেন্টটা একসাথে জড়ো হলো। কি হয়েছে, এভাবে পাগলের মতো চেঁচামেচি করছিস কেন? আফরান রাগী কণ্ঠে বলল, আমার রুমে কে গিয়েছিল? তোর রুমে কে যাবে? এই বাড়ি কোনো সার্ভেন্ট তো তোর কথা ছাড়া রুমে যায় না। আফরান দাঁতের দাঁত চেপে চারিদিকে একবার তাকালো, মনে হলো কাউকে খুঁজছে। তারপর কোনো কথা না বলে সোজা উপরে চলে গেল। গিয়ে সোজা আরিয়ার রুমে গিয়ে দরজা ধাক্কা মেরে খুলে ভেতরে গেল। আরিয়া তখনও ঘুমে বিভোর ছিল বিধায় এতক্ষণ এর চেঁচামেচি শুনতে পায়নি। জাফর সাহেব পেছন থেকে ডাকতে ডাকতে ওপর পর্যন্ত আসলো। আফরান কোনো দিক বিবেচনা না করে আরিয়ার দু বাহু ধরে নিচে দাঁড় করিয়ে দুগালে থাপ্পড় মারতে লাগলো। সবটা যেন আরিয়ার মাথার উপর দিয়ে গেল। কি হলো কিছুই বুঝতে পারল না বেচারি। জাফর সাহেব আরিয়াকে নিজের কাছে আগলে নিয়ে বললেন, পাগল হয়ে গেছিস আফরান? কি করছিস কি এসব? হ্যাঁ, মেয়েটাকে এভাবে ঘুম থেকে তুলে মারলি কেন? অসভ্যতামির সীমা পেরিয়ে যাচ্ছিস দেখছি দিন দিন। আফরান জাফরের কথা যেন শুনল না, উল্টো আরিয়াকে জাফর সাহেবের থেকে টেনে নিয়ে আরও একটা থাপ্পড় বসালো গালে। টাল সামলাতে না পেরিয়ে আরিয়ার নিচে পড়ে যায়। ও তখনও বুঝে উঠতে পারছিল না হলোটা কি। আরিয়া ফুপিয়ে কেঁদে উঠল, কিছু একটা বলতে চাইল। তার আগেই আফরান তার দিকে ঝুঁকে বলল, আমার রুমে কেন গিয়েছিলিস? হ্যাঁ, চুরি করতে? চুরি করতে গ্রাম থেকে এখানে এসছিস? বল কেন গিয়েছিলিস? কি কালনি আমার রুম থেকে? বল, বলে ফেল, নাহলে কি হবে তোর কোনো আইডিয়া আছে? হচ্ছেটা কি আফরান? মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস বলে দিচ্ছি। ও কি করেছে? হ্যাঁ, এভাবে মারছিস কেন? তোমার আদরের মেয়েকে জিজ্ঞেস করো কি করেছে। চুরি করতে এসছে এই বাড়িতে। কি চুরি করেছে ও? আরিয়া ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, চাচা যান, বিশ্বাস করো আমি কিছু চুরি করিনি। আমি কেন চুরি করবো? আর আমি কি চোর? আমি কেন চুরি করব? আমার ওনার জিনিস নিতে হবে বলো কেন? বলো না চাচা। ন্যাকামো করার জায়গা পাস না? ভাইয়া বিশ্বাস করো আমি কিছু চুরি। কথা শেষ করার আগেই আফরান আবার থাপ্পড় বসালো। আরিয়ার দুধ সাদা গালটা টকটকে লাল হয়ে গেছে সঙ্গে সঙ্গে। বলল, কে তোর ভাইয়া? তোর কোন মাসুদে ভাই লাগে আমি? তোর এই মুখে ভাইয়ের একটা ঘৃণা হয় আমার, জানিস? আরিয়া ফুপিয়ে কেঁদেই চলেছে। বলতে পারবি যে তুই কাল আমার রুমে যাসনি? বল, স্বীকার করতে পারবি? আর চোর কি কখনো স্বীকার করে? আমি অকারণে জিজ্ঞেস করলাম। ছি! আমি কাল গিয়েছিলাম আপনার রুমে, কিন্তু আমি তখন কথা শেষ করার আগেই আফরান বসা জায়গা থেকে দাঁড়িয়ে জাফর সাহেবকে উদ্দেশ্য করে বলল, দেখলে বাবা, এবার কি বলবে তুমি? আর কিছু বলার আছে থাকলে বলো শুনি। জাফর সাহেব কি বলবেন বুঝতে পারলেন না। আফরান আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। জাফর সাহেব আরিয়াকে তুলে চোখের জল মুছে দিয়ে মাথায় আদরের পরশ এঁকে বললেন, বেশি ব্যথা পেয়েছিস মা? আফরান এর রুমে কেন গিয়েছিলি? আরিয়া ফুপিয়ে ফুপিয়ে বলল, চাচা জান আমি সত্যি বলছি, আমি চুরি করিনি। আমি জানি মা, তুই কেন চুরি করবি? নিজের ঘরে কি কেউ চুরি করে নাকি? আর শোন, তোর যা লাগবে আমাকে বলিস। এখন যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়। আর আজকে স্কুল যাওয়া লাগবে না। আরিয়া কান্না থামিয়ে বলল, কেন চাচা? আজকে তোকে মার্কেটে নিয়ে যাম, যা যা লাগে সব নিয়ে আসিস। এখানে তো তোর সব কিছু গোছানো নেই, তাই না? আরিয়া মাথা নেড়ে সায় দিল। আর শোন, আজকে আমার এক বন্ধু ফ্যামিলি সহ এখানে আসবে। আর 2-1 দিন থাকবে। হ্যাঁ, সুন্দরভাবে সেজে গুজে থাকবি। আর বিয়াদবটা রুমে আর কখনো যাবি না, ওকে? আমি এখন অফিসে যাচ্ছি। 2-3 ঘন্টা পরে কাজ শেষে তোকে নিয়ে মার্কেটে বের হব। রেডি হয়ে থাকিস, হ্যাঁ? আরিয়া চোখ মুছতে মুছতে বলল, ঠিক আছে। আমি আজ একটু বেশিই খুশি, কারণ আজ নাকি চাচার ছোট ছেলে আসবে। বয়স প্রায় 20-21 হবে। তিনি এই বাড়িতে থাকেন না, কারণ এই বাড়িতে নাকি তার কাছে দম বন্ধ হয়ে আসে। ফাঁকা বাড়ি অবশ্য এমন লাগারই কথা, কারণ আমি আছি 3-4 দিন হলো। তার মধ্যেই আমার কেমন কেমন যেন লাগছে, একা একা। আর উনি তো ছেলে মানুষ, থাকবে কি করে? তার জন্য তার বাবার বন্ধুর বাড়িতে থাকে সে। অবশ্য তার বাবার বন্ধুর ছেলেও নাকি তার ফ্রেন্ড ছাড়া তারা নাকি আয়াস ভাইকে
একদম নিজের ছেলের মতোই মানুষ করেছেন। আমি এসেছি বিদায়, চাচাজান ওই বাড়ির সবাইকে আমন্ত্রণ জানিয়েছে। যদি তাদের ফ্যামিলিতে কোনো মেয়ে থাকে আমার জন্য ভালো হবে। একটা ফ্রেন্ড তো অবশ্য হবে। কথাটা বলার জন্য হলেও আমার একজন ফ্রেন্ড লাগবে। এখন বুঝতেছি চাচা কেন আমাকে এখানে এনেছেন। উনিও তো এতগুলো বছর একাই ছিলেন। আমি চুলগুলো ছেড়ে দিয়ে একটা সাদা কালারের টপস পরেছি, হালকা মেকআপ করেছি, ঠোঁটে একটা পিঙ্ক কালার লিপস্টিক দিয়েছি, তাও হালকা। সত্যি বলতে মেহমান আসবে বিদায় আমি সাজিনি। আজ চাচার সাথে মার্কেট করেছি তো, এই সব কিছু কিনেছি, তাই একটু ইচ্ছে হলো, এই আর কি। হাতে হালকা গোলাপি রেশমি চুড়ি পরেছি। আমার অবশ্য একটু পরিপাটি থাকতে পছন্দই। আচ্ছা, আজ তো সবাই থাকবে বাসায়, তাহলে আফরান ভাইয়াও কি থাকবে? অবশ্য না থাকলে আমার জন্যই ভালো হবে। যদি থাকে তাহলে আমাকে দেখলেই তো। থাক, এত কিছু এখন আর ভাবতে হবে না। আমি ওই লোকটার সামনে কখনোই যাব না, তাহলেই তো হবে। নিচে সবাই বসে আছে, সার্ভেন্টরা তাদের মেহমানদারিতা করছে। আমাকে চাচাজান নিচে ডাকছে। জি চাচা। এ হলো আমার মেয়ে। বসে থাকা মহিলাটি বলল। মাশাআল্লাহ, কত সৌন্দর্য দিয়েছে আল্লাহ তোমায়। এদিকে আসো, আমিও লক্ষ্মী মেয়ের মতো এগিয়ে গেলাম। তিনি বললেন, বসো এখানে। আমি বাধ্য মেয়ের মতো পাশে চেয়ারটায় বসলাম। তিনি বললেন, আমি তোমার আরেক মা মনে করো। আয়েশের আরেক মা হলে তো তোমারও তো মাই হবে, তাই না? আমি ঠোঁটে হাসি রেখে বললাম, তিনিও ক্ষুদ্র হাসলেন। এমন সময় একটা মেয়ে আমার সামনে এসে বলল, মানে আম্মু, এই কিউট আপুটা আমার বোন হবে, তাই তো? আমি হাসলাম। মহিলাটা সায় দিলেন। মেয়েটা আমার দুহাত ধরে বলল, আচ্ছা আম্মু, এই আপুটাকে আমার ভাবি বানাবে? মহিলাটা বোধহয় আমার কথায় নাখোশ হলেন। বললেন, তুমি কখন কি বলতে হয় এখনো শেখনি? ওর কি এখনো বিয়ের সময় হয়েছে? বাচ্চা একটা মেয়ে, তোমার মতোই তো। মেয়েটা তার মায়ের কথায় থতমত খেয়ে বলল। তাই তো, আমি তো খেয়াল করিনি। তারপর আমাকে উদ্দেশ্য করে বলল, আমার নাম সামিরা, তোমার নাম কি? আমি আরিয়া। সামিরা মনে হয় আমার নামটা শুনে বেশ চমকালো। বলল, ও, তার মানে তুমি আয়াস ভাইয়ার চাচাতো বোন, তাই না? আমি হেসে বললাম, দাদাজান আমাদের উদ্দেশ্যে বললেন, মামুনি, তোমরা কথা বললে অন্য কোথাও গিয়ে বলো, এখানে বড়রা কথা বলছে। আমিও সায় দিয়ে উঠে দাঁড়ালাম। এমন সময় আয়াস ভাই আমায় বলল, তোর সাথে আমার কথা আছে, শুনে যাস। আমি বললাম, ঠিক আছে, বলেই একটু হাসলাম। লক্ষ্য করলাম আয়াস ভাইয়ের পাশের ছেলেটা কি যেন আমার দিকে তাকিয়ে হেসে আয়াস ভাইয়ের কাছে ফিস ফিস করছে। আমি ওদের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করে আমার হাতে কারো শক্ত স্পর্শে আমি তার দিকে তাকানোর আগেই আমাকে নিয়ে উপরের দিকে যাওয়া ধরলো। এই শক্ত হাতের ছোঁয়া আমার পরিচিত। আমি তার দিকে তাকালাম। যেটার ভয় ছিল সেটাই হলো। আজ তো আমি কিছুই করিনি, তাহলে এভাবে রেগে আছে কেন? আর আমাকে এভাবে টেনে নিয়ে যাওয়ার মানে কি? আজব তো। জাফর চাচা সহ এখানে উপস্থিত সবাই তাকিয়ে রইল আমাদের দিকে। আমি প্রশ্ন করলাম, এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? হাত ছাড়ুন আমার, লাগছে আমার। এত শক্ত হাত কেন? আপনার গরুর হাড্ডির মতো ঠিক। আজব তো, ছাড়ছেন না কেন? আমি তো কিছু চুরি করিনি, আপনার রুমেও যাইনি। তাহলে? আমার কথা যেন তার কানে গেল না। আমি চিৎকার করে চাচাকে ডাকতে লাগলাম, চাচা, আমি আজ ওনার রুমে যাইনি, আমাকে শুধু শুধু মারবে, চাচা কিছু বলো। বলেই আমি কাঁদতে লাগলাম ভয়ে। জাফর সাহেব বোধহয় বুঝতে পারছিলেন না এতক্ষণে কি হচ্ছে। স্মিত চোখে দেখছিলেন তিনি। সম্বিত ফিরতেই চাচা চেয়ার ছেড়ে দৌড়ে আসতে লাগলেন আমাদের পেছনে। এই আফরান, করছিস কি? মেয়েটাকে ছেড়ে দে, শুধু শুধু ওর পেছনে লেগে আসিস। ও কি ক্ষতি করেছে তোর? দিন দিন বিগড়ে যাচ্ছিস কিন্তু, এতবার ভালো নয়। চাচার কথাগুলো মনে হয় তিনি শুনতে পেলেন না। কপালের রগগুলো ভেসে আছে, চোখগুলো লাল হয়ে আছে। মানুষ অতি মাত্রায় রাগ করলে মনে হয় এমনটাই হয়। আমি কাঁদতে কাঁদতে তার থেকে হাত ছোটাতে চাইলাম, কিন্তু ওনার এই বলিষ্ঠ শক্তির কাছে আমার শক্তি কিছুই মনে হলো না। উনি আমাকে তার রুমে নিয়ে দরজাটা আটকে দিলেন। বাইরে থেকে চাচা, আয়ুষ ভাইয়া দরজা ধাক্কাচ্ছে, কিন্তু উনি খুলছেন না। উল্টো আমাকে খাটের উপর ছুঁড়ে ফেলে দাঁতে দাঁত চেপে আমার দিকে তেড়ে আসলেন। হঠাৎ করেই আমার গায়ের ওড়নাটা খুলে ছিটকে ফেলে দিলেন। আমি তো ভয়ে ঢোক গিললাম। ভাইয়া কি করছেন? প্লিজ আমায় মারবেন না, আমি কিছু করিনি তো, বলে ফুপিয়ে কাঁদতে লাগলাম।
ওনার লাল চক্ষুদ্বয় থেকে অতি রাগের কারণে মনে হয় দুফোঁটা জল গড়িয়ে পড়লো। আমি ভয়ে ছুটি করে একটু পিছিয়ে যাচ্ছি। ভাইয়া খাটের উপর এসে আমার প্রায় উপরে এসে অল্প একটু জায়গায় স্থির রেখে আমার মুখের কাছাকাছি বসে বলতে লাগলো, ছেলেদেরকে শরীর দেখাতে ভীষণ ভালো লাগে, তাই না? এখন আসছে তোর কাছে, দেখা আমায়। কি হলো, ভয় পাচ্ছিস কেন? দেখা। বলেই আমার দিকে হাতটা বাড়িয়ে দিল। আমি ভয় পেয়ে চোখ বন্ধ করে বললাম, ভাইয়া প্লিজ আমায় মেরো না, আমি সত্যি কিছু করিনি, প্লিজ আমায় মেরো না, দোহাই লাগে। হঠাৎ ঠোঁটে কারো শক্ত স্পর্শে কেঁপে উঠে চোখ খুলে তাকালাম। ভাই আমার ঠোঁটে লিপস্টিকটা লেপটে দিচ্ছে। আমি গোঙালাম, হ্যাঁ আমার লিপস্টিক। তারপর আমার কপালের টিপটাও ফেলে দিল। পরে আমার চোখের কাজলটাও লেপটে দিল। সাথে সাথে চোখ জোড়া লাল হয়ে গেল ব্যথায়। এত জোরে কেউ স্পর্শ করে? গলার চেনটা এক টান দিয়ে ছিঁড়ে ফেললো। আমি হঠাৎ ব্যথায় আহ বলে শব্দ করলাম। ব্যথার জায়গায় হাত দিয়ে দেখলাম গলার এক সাইডে কেটে হালকা রক্ত জড়িত হয়েছে মনে হয়। পরপর আমার সব সাজ এবড়ো থেবড়ো করে দিল সে। আমি দুঃখে কষ্টে আরো জোরে জোরে কাঁদতে লাগলাম। এবার ভাইয়া আমার মাথার চুলগুলো মুঠো করে শক্ত করে ধরে বলল, এই বাড়িতে থাকতে হলে আমি যেভাবে বলবো ওইভাবেই থাকতে হবে, তা না হলে আমার চেয়ে খারাপ কিন্তু কি হবে না। বলেই আমার ডান হাতের মুঠোর চুড়িগুলো চাপ দিয়ে ভাঙলো। আমি হাতের ব্যথায় সহ্যের সীমার বাইরে গিয়ে চোখ বন্ধ করে বাম হাতে ভাইয়ার শার্টের বোতাম দুটো খোলা ছিল, এখানেই খুব জোরে খামচে ধরলাম, কিন্তু কোনো শব্দ করে আওয়াজ করলাম না। আমার মনে হলো আমি এখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, আমার পরপারে পাড়ি জমাবো আমি। ভাই আমার হাত ছেড়ে দিল, কখন তা আমি বুঝতে পারলাম না। শুধু মিনিট কয়েক পর শান্ত হয়ে চোখ খুলে নিজেকে আবিষ্কার করলাম ভাইয়ার বুকে, জড়িয়ে ধরে আছে আমায় সে। তারপর আমি ভাইয়াকে ঠিক বুঝতে পারলাম না কি হচ্ছে। আমি এইভাবেই কেঁদে চলেছি অনবরত। হঠাৎ কেমন যেন মনে হলো ভাইয়া আমাকে এমন করে চেপে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলবে, তার জন্য এমনটা করেছে নাকি। কথাটা ভাবতেই আমি ভাইয়াকে আচমকা এক ধাক্কায় সরিয়ে দিয়ে ঘাট থেকে নেমে রুম থেকে বের হওয়ার জন্য দৌড়ে চলে যেতে চাইলাম, কিন্তু তার আগেই ভাইয়া আমার হাতটা পেছন থেকে শক্ত করে ধরে আটকে দিল। আমি অনুরোধ করে বলতে লাগলাম, ভাইয়া প্লিজ আমায় মেরো না, বিশ্বাস করো আমি তখন ছোট ছিলাম, আমি না বুঝিনি, সত্যি বলছি। ভাইয়া মনে হয় আমার কথা তাৎপর্য বুঝে উঠতে পারেনি, চেহারাতেই সেটা প্রকাশ পেল, কিন্তু আগ বাড়িয়ে প্রশ্ন করলো না, উল্টো আমায় শক্ত হাতে টেনে খাটের উপর বসালো। আমি ছোটার জন্য ছটফট করতে লাগলাম। ভাইয়া কর্কশ শব্দে বলল, আরেকটা নড়বি তো মেরে এখানে পুঁতে ফেলবো, বুঝলি? আমি কিছু বলতে যাব তার আগেই ভাইয়া আমার অন্য হাতের চুড়িগুলো এবার আস্তে ধীরে খুলতে খুলতে বলল, কোনো আওয়াজ করবি না, নয়তো মেরে এখানে পিস পিস করে কেটে রাখবো। ভাইয়ার কথায় আমি ভীত হয়ে নিজের হাত দিয়ে মুখটা চেপে ধরার জন্যে হাত কাছে নিয়ে আসতেই লক্ষ্য করলাম হাত থেকে টিপ টিপ করে রক্ত ঝরছে। ভয়ের গতি আমার আরও বেড়ে গেল। রুমের বেডে উঠে রক্ত দেখে ফুপিয়ে উঠলাম আমি। এখন চিৎকার করে কাঁদতে যাচ্ছি, কিন্তু এই মাফিয়া ভাইটার জন্য আমি কিভাবে কাঁদবো? কাঁদতেও তো পারবো না। বাঁচতে হলে এখন এভাবেই থাকতে হবে ভেবেই এভাবে ফুপিয়ে উঠলাম আমি। মিনিটের মাথায় ভাইয়া শান্ত গলায় বলল, গিয়ে ফ্রেশ হয়ে আয়। আমি কিছু না বলে ডান হাতের রক্তের দিকে তাকিয়ে গোঙাতে লাগলাম। ভাইয়া একবার আমার চোখ বরাবর সেই দিকে তাকিয়ে কথা না বাড়িয়ে আমায় টেনে ওয়াশরুমে নিয়ে গেল। তারপর রক্তমাখা হাতটা ধুয়ে বলল, ফ্রেশ হয়ে আস। বলেই ভাইয়া ওয়াশরুম ছেড়ে বের হয়ে গেল। এই মেয়েটা কি ওয়াশরুমে ঘুমিয়ে গেল নাকি? এখন আসছে না কেন? ভেবে ওয়াশরুমের দরজায় কড়া নাড়ল আফরান। এই আরু, কি করছিস বাথরুমে এতক্ষণ? তাড়াতাড়ি বের হবি নাকি দরজা ভাঙবো? কথাটা বলার সাথে সাথে আরিয়া দরজা খুলল। আফরান একবার আরিয়াকে কপাল কুঁচকে পরখ করে নিয়ে কিছু না বলে ওদিকে চলে গেল। আরিয়া এটাকে সুযোগ বুঝে এক দৌড়ে দরজা খুলে ভোদৌড়। আফরান তাৎক্ষণিক বিষয়টা কিছুই বুঝল না, রাগে দাঁত কটমট করতে লাগলো। দুহাত মুষ্টিবদ্ধ করে দরজার দিকে তাকিয়ে রইল। রাত্রেবেলা জাফর সাহেব ডাক্তার ডেকে আরিয়াকে দেখিয়ে ওষুধ খাইয়ে দিয়ে হাতে ব্যান্ডেজ করে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেছে। আরিয়াকে বলল আর যেন আফরানের সাথে কথা না বলে, তার আশেপাশেও যেন না যায়, শুধু শুধু ওই ছেলেটা তাকে অত্যাচার করে। সাহেবের একদম পছন্দ না। আরিয়ার এই অবস্থা দেখে আয়েশের মাথা বিগড়ে গেল, কিন্তু কিছু করার নেই তার। কী বা করবে? সে কি আফরানের সাথে পেরে উঠবে নাকি? তাছাড়া সে উগ্র পরিস্থিতি চায় না। জাফর সাহেব বললেন,
মানে এই ছেলেটার দিনে দিনে বিগড়ে গেছে, মা থাকলে হয়তো এমন হতো না। যেখানে সেখানে মাকে টেনে আনার দরকার কি বাবা? যে এমন হয়েছে সব কথা নিজের ক্যারেক্টারের পরিশ্রমের কারণে হয়েছে। কই আমি তো আরফানের মতো এমন নয়। তোমার ছেলে কাউকে সম্মান করতে পারে না, এই কারণে সে এমন হয়েছে। তার মধ্যে কোনো সম্মানবোধ অথবা আফসোস বোধ কিছুই নেই। মোট কথা কি জানো, এমন ছেলেকে জন্ম দিয়ে আমার মনে হয় তোমরা পাপ করেছো। না হলে একটু একটা মেয়ের উপরে এভাবে কেউ অত্যাচার করতে পারে? হাতটা দেখেছো কতটা গভীরভাবে ক্ষত হয়েছে? আয়েশের কথাটা কানে পৌঁছাতে জাফর সাহেব ঠাস করে চর বসালেন আয়েশের গালে। এত বড় কথা বলার সাহস তোকে কে দিল? মানলাম ছেলেটা দিনে দিনে বিগড়ে যাচ্ছে, মোট কথা হাতের বাইরে চলে গেছে ধরলাম। মানলাম সে মাফিয়া গ্যাংস্টারদের সাথে হাতে হাত মিলিয়ে চলে, তাই বলে তুই ওর জন্ম নিয়ে কথা বলতে পারিস না? এই শিক্ষা দিয়েছি তোকে? হ্যাঁ, ভালো কথা বললে বাবা। আমার শিক্ষাই কম হয়েছে। ওই দিন কলেজে ছিলাম, কিছু পুলিশ এসে আমাকে বলে তারা নাকি তোমার নম্বর বন্ধ পেয়েছিল। ও দ্বিধায় আমাকে খোঁজ করে তারা কলেজ পৌঁছে যায়। কারণ কি? কারণ তোমার ছেলে নাকি একজন ভদ্রলোককে খুন করেছে। জাফর আয়াসকে আর কিছু না বলে রুম ছেড়ে চলে গেল। আয়াস বিরক্তি নিঃশ্বাস ফেলে মিনিট কয়েক পর আরিয়ার দিকে একবার তাকিয়ে বলল, এখন কেমন লাগছে আগের থেকে? জানি না, খুব ঘুম পাচ্ছে। আচ্ছা, তুই ঘুমা, ওকে? আর কিছু দরকার হলে আমাকে একবার কল করিস। আরিয়া মাথা নেড়ে সায় দেয়। পরক্ষণেই আবার বলল, ভাই আমার তো ফোন নেই। ও আচ্ছা, তাহলে আমি লতা খালাকে তোর রুমে পাঠিয়ে দেই। আরিয়া মাথা নেড়ে সায় দিল। বারবার তোকে বলার পর আমার পিছনে লেগেছিস কেন? তোর কার কোনো কাজ নেই? আমি চাইলে তোকে এক বুলেটে মেরে ফেলতে পারি, কিন্তু কেন করছি না জানিস? কারণ তোর মা আমার কাছে কয়েকদিন আগেও কেঁদে কুটে পা ধরে তোকে বাঁচিয়ে রাখার মিনতি করে গেল। কিন্তু আমি মনে হয় তোর মায়ের অনুরোধ রাখতে পারবো না রে। এইটুকু বলে একটু উন্মাদ গলায় আবার বলল, জানিস, আমার না সব মায়েদের প্রতি এক আকাশ সমান শ্রদ্ধা, আর সকল মেয়েদের প্রতি এক আকাশ সমান ঘৃণা। কিন্তু কেন বলতে পারিস? মায়েদের মধ্যে কেউ আগলে রাখে না, আর মেয়েদের মতো ধোঁকাবাজ মন আর কারো হয় না। এছাড়া সব আমি আমার ইচ্ছেতে করি। এখন থেকে বলি, বল কি চাস? 1, হয়তো আমার পেছনে লাগা ছেড়ে দে, নয়তো 2, বুলেট বুকে নেয়। কোনটা তোর কাছে ভালো মনে হয় সেটা বল। কথাটা বলতে বলতে আফরান টেবিলের উপর লাফিয়ে উঠে বসল। পরনে কালো শার্ট হাতা ফোল্ড করে উপরে গোটাতে গোটাতে বলল, তোর হাতে সময় 10 সেকেন্ড। যদি ডিসাইড করে থাকিস তাহলে তো ভালো, আর না হলে আমি মনে করব তুই দ্বিতীয় অপশনটাই ডিসার্ভ করিস। আর যদি ডিসাইড করে থাকিস তাহলে বলবো সুন্দরভাবে নিজের কোম্পানিটা আমার নাম করে ছেড়ে দে, নয়তো ওটা উড়িয়ে দেব। আমাকে বাধ্য করিস না। আমার ভীষণ খারাপ লাগে যখন আমি কারোর সাথে বাধ্য হয়ে কিছু করি। স্টার্ট নাও। বলে আফরান হাতের ঘড়িতে চোখ বোলালো। পরিবেশটা শান্ত, কারো কোনো কথা নেই। হঠাৎই লোকটা তার শার্টের পেছনে থেকে বন্দুক বের করে আফরানের মাথায় ঠেকালো। আফরান লোকটার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আমি তো ট্যালেন্ট দেখে অবাক হলাম, ভীষণ অবাক হলাম। তুই সেটা বুঝলি না কার সাথে কি করে বসলাম, কিন্তু কি জানিস আমি আগে থেকে জানতাম এমন কিছু হবে। লোকটা থতমত খেয়ে গেল। মাথার সামনে বন্দুক, অথচ আফরানের এমন আচরণের কারণে জীবনে কি ভয় নেই নাকি? হ্যাঁ, এই মাফিয়ার জীবনে ভয় নেই সেটা তার জানা, কিন্তু তবুও সামনে বন্দুক দেখেও কেউ এমন নর্মাল বিহেভিয়ার করে কিভাবে? লোকটার কপাল থেকে কণা কণা ঘাম ঝরতে থাকলো। আকস্মিক লোকটা আফরানের পায়ের নিচে লুটিয়ে পড়ে কেঁদে কুটিয়ে বুক ভাসিয়ে বলতে লাগলো, ভুল করে ফেলেছি বস, আর করব না। শেষবারের মতো মাফ করে দেন। আমি আমার কোম্পানি ছেড়ে দেব, আর কখনো আপনার পেছনে লাগবো না। জীবনের ভিক্ষা চাইছি স্যার, ভুল করেছি আমি। বলে বলে মিনতি করতে লাগলো আফরানের কাছে। আফরান বাঁকা হেসে বলল, তাই ভুল করেছিস? আচ্ছা, ভুল যখন বুঝতে পেরেছিস তাহলে কি করার, যা ছেড়ে দিলাম। লোকটা তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল। উৎফুল্ল হয়ে বলতে লাগলো, স্যার আমাকে। কথাটা শেষ করার আগেই আফরান এর টেবিলের উপরে ফল রাখা ছুরিটার উপর থেকে ছুরিটা নিয়ে হাত উল্টিয়ে লোকটা ঠিক বুকের মাঝ বরাবর বসিয়ে দিল। ভুল যখন বুঝতে পেরেছিস তাহলে মাফ না করলে হয় বলতো?
বারবার সুযোগ পেয়েও নিজে হেয়ারি করছিস। আমার কিছু করার আছে বল। লোকটা আফরানের বুকের উপর ঢলে পড়ল। আফরান বিরক্তির মুখ নিয়ে বলল, আচ্ছা, তোর কি পড়ার মতো আর জায়গা ছিল না? এখানে পড়তে হলো শালা। বলে ধাক্কা দিয়ে লোকটাকে নিচে ফেলে দিল। আফরানের পাশে থাকা তার অ্যাসিস্ট্যান্ট তানভীরকে চোখে কি যেন ইশারা করে সেখান থেকে চলে গেল। তখন সময়টা প্রায় রাত 12টার উপরে হবে। এটা তোর জন্য? সত্যি বলছো ভাইয়া? মিথ্যা বলছি তোর মনে হয়? আরিয়া কিছু না বলে খুশিতে লাফিয়ে আয়েশের হাত থেকে ফোনটা নিল। ফোন দিয়েছি কিন্তু বেশি ব্যবহার করবি না। পড়া থেকে যেন ফোনের গুরুত্ব বেশি কখনো না হয়, ঠিক আছে? আমি জানি বলতে হবে না। এমন সময় সামিরা এসে বলল, এখানে কি প্রেম চলছে নাকি? আহা, কি রোমান্টিক প্রেমিক আর প্রেমিকাকে ফোন গিফট করছে। আহা, কি সুন্দর দৃশ্য। আয়াস সামিরাকে চোখ ঘোরায়। আরে কি বলছো ভাই, আমাকে এটা দিয়েছে, প্রেমিক কেন দিবে? সামিরা হো হো করে হেসে বলল, তোমার মাথায় তো দেখছি বুদ্ধি একটু কম আছে। আমি আবার কি করলাম? আমার মাথায় বুদ্ধি কম হতে যাবে কেন? আমিও বুদ্ধিমতী। ভাই আমাকে ফোনটা দিয়েছে কারণ আমার একা ভালো লাগে না, আর প্রয়োজনও তো হয়। তাছাড়া ভাইয়া প্রেমিক কি করে হবে? ভাইয়ারা কখনো প্রেমিক হয় নাকি? আয়াস আরিয়ার কথায় থতমত খায়। এটা বুঝে গেছে আরিয়া ভাইয়া বলতে ভাইয়াই বোঝে, আর বেশি কিছু না। সেটা অন্য ভাই আর নিজের ভাইয়ের মধ্যে পার্থক্য একটু কম বোঝে। আর তার তো কোনো ভাই নাই। আফরান আর আয়াসি সেটাও চাচাতো ভাই। তারপর আচ্ছা থাক, আর কথা না বাড়াই, আর একটু বড় হও, বুঝবে। আমি আর তুমি তো সেম, তাহলে আমাকে বুঝতে বড় হতে হবে কেন? আয়ুষ আর সামিরা হো হো করে হেসে উঠল। আরিয়া অভিমানী চোখে চোখ অন্যদিকে ঘোরালো। সামিরা আরিয়ার ডান হাত ধরে বলল, আরে রাগ করো না, আগে শুনো তো। শুনবো না। ছাদে চলো, গিয়ে গল্প করি। আরিয়া এবার লাফিয়ে উঠল, বলল, সত্যি চলো না, অনেক দিন হয় পেটে কথা ঘুরঘুর করে, কিন্তু বলতে পারি না। আহারে আমার বেচারি বোনটা গো। আমিও কি তোমাদের সাথে আড্ডায় জয়েন হতে পারি? সামিরা পেছন ঘুরিয়ে তাকিয়ে বলল, নাবিল ভাইয়া, এটা কি করে হয়? মেয়েদের মাঝখানে তুমি কি করবে? কি করব, আর তোর বান্ধবীর সাথে লাইন মারার চেষ্টা করব। আরিয়া নাবিলের কথায় লজ্জা পেল মনে হলো। চোখ দুটো দেখেই বোঝা যাচ্ছে আয়ুষ নাবিলের দিকে ভ্রু কুঁচকায়। আরে এভাবে তাকানোর কি আছে? আমি তো মজা করলাম। কারোর জিনিস আমি নিয়ে কি করব? হ্যাঁ। সামিরা হাসল। আরিয়া সবার দিকে এক পলক তাকিয়ে বোঝার চেষ্টা করলো, কিন্তু বোধগম্য হলো না কিছুই। আচ্ছা চলো যাই। বেশ অনেকক্ষণ ধরে আড্ডা দিয়েছিলাম, অনেক দিন পর এভাবে আড্ডা দিতে পারে, সত্যি আজ বেশ ভালো লাগছে আমার। সবাই কত মিশুক, এই কথাটা ভাবতেই ঠোঁটে করে মৃদু হাসি বেরিয়ে আসলো। এখন মূলত ঘুমাবো আমি। রাত 12টার উপরে বাজে। 2 দিন ধরে স্কুলে যাওয়া হচ্ছে না, কাল তো যেতেই হবে ভেবেই চোখের পাতায় এক করলাম। সকালবেলা উঠলাম সামিরার ডাকাডাকিতে। আরে ভাই, এভাবে কেউ ডাকে নাকি? আমি চোখ না খুলেই উঠে বসলাম। কি হয়েছে এভাবে ডাকছো যে? কিছু হয়েছে? কিছু হয়েছে আবার কি জানিস না? আজকে স্কুলে অনুষ্ঠান আছে। আমি চোখ কচলে সামিরার দিকে তাকালাম। চাচা বললো তুই নাকি ওই স্কুলে পড়িস। আমিও তো সেম ক্লাসে তোর সাথে ওই স্কুলেই পড়ি। আমি হকচকিয়ে বলে উঠলাম, সত্যি বলছো? তাহলে ওই দিন কথা বলে না কেন? সামিরা কপালে এক হাত রেখে বলল, আমি কি তোকে চিনতাম নাকি? হ্যাঁ, আর তাছাড়া আমাদের কি দেখা হয়েছিল নাকি? ও তাই তো, কিন্তু আজ কিসের অনুষ্ঠান রে? আগে রেডি হ, জলদি যেতে যেতে বলবো, তখন শুনিস। আমিও কথা না বাড়িয়ে চলে যাবার জন্য উঠতে যাব, হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যাই। সামিরা চমকে বলে উঠল, আরিয়া কি হলো তোর? বলেই হাত ধরলো আমার। চোখ গেল হাতের কাটা জায়গাতে। ব্যান্ডেজ তো ছিল হাতে, তার উপর দিয়ে রক্ত বের হচ্ছে। এটা কি করে সম্ভব? কাল তো বেটার ফিল করছিলাম, তাহলে কি হলো? সামিরা ভয় পেয়ে আমায় বলতে লাগলো, আরিয়া, এই আরিয়া, তোর হাতে থেকে এত রক্ত পড়ছে কেন? এতক্ষণ লক্ষ্য করিনি। হ্যাঁ সেটাই তো, ঘুম থেকে ব্যথা অনুভব করছিলাম, কিন্তু বুঝিনি এমনটা হচ্ছে। তাছাড়া আমিও তো এতক্ষণ খেয়াল করিনি। বলেই কান্না করতে লাগলাম। সামিরা খাট ছেড়ে দৌড়ে নিচে গিয়ে সবাইকে ডাকতে লাগলো, কি হয়েছে আপামনি? এমনি কেন চিল্লাচিল্লি করতেছেন? স্যার তো আজ সকাল সকাল চলে গেছে অফিসে।
কিছু না। কি হয়েছেটা কি? এইভাবে চেঁচাচ্ছিস কেন? সামিরা কাঁদো কাঁদো গলায় বলল। মা, আরিয়া আরিয়া। বলে হাঁপাতে লাগলো। রাবিয়া বেগম সামিরার আর কোনো কথা না শুনে দৌড়ে উপরে যান। তার পেছনে সবাই গেল উপরে আরিয়ার রুমে। গিয়ে দেখলো আরিয়ার হাত থেকে রক্ত গড়িয়ে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। মনে হচ্ছে কয়েক ঘন্টা আগে থেকেই রক্ত ঝরেছে, বিধায় এমন কিছু জায়গা শুকিয়ে কাট কাট হয়ে আছে। বিছানাটা আর আরিয়ার হাতের নিচে ভেজা রক্ত। রক্তাক্ত অবস্থায় আরিয়া এভাবে পড়ে আছে দেখে আয়স দৌড়ে এসে আরিয়াকে ধরল। এই আরিয়া, কি হয়েছে তোমার? কথা বলো, চোখ খুলো আরিয়া। সামিয়া অবাক প্রায়। এই তো দেখে গেল আরিয়া বসে আছে, কথা বলছে। এখনই দেখেছে, চোখ বন্ধ করে মনে হচ্ছে ঘুমিয়ে আছে। হ্যাঁ, ঘুমিয়ে আছে আরিয়া, কিন্তু সেটা কি আদৌ পৃথিবীর ঘুম, নাকি অপর প্রান্তে যারা আছে তাদের মতো ঘুম? সবার চোখে জল গড় গড় করে পড়েই চলেছে। রাবিয়া বেগম তার হাজব্যান্ড আজমল সাহেব নিজেকে শক্ত করে বলে উঠলেন। আয়স, হচ্ছেটা কি এখানে? আগে চেক করো। ফার্স্ট জ্ঞান হারিয়েছে আমার মনে হচ্ছে। আয়েশ মুহূর্তেই আজমল সাহেবের কথায় ধ্যান ভেঙে বলে উঠল। হ্যাঁ হ্যাঁ করছি আমি এখনই। আরিয়ার কিছুই হতে পারে না, ওর কিছুই হবে না। আল্লাহ আমার সাথে এমন অন্যায় করতেই পারবে না, আমি জানি। বলেই আরিয়ার হাত চেক করে বলে উঠল। বাবা, ফার্স্ট অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো। আজমল সাহেবকে আয়েশ বাবাই বলে সম্বোধন করে। আজমল বুঝতে পারলেন এখনো সময় আছে, ভেবে ফোনের স্ক্রিনে নাম্বার ডায়াল করল। আরিয়া গোসল করছে আর আর গায়ে কাটা ছেঁড়া দাগগুলোর দিকে তাকাচ্ছে। সবগুলো দাগ প্লেট দিয়ে আঁকা। হ্যাঁ, দাগগুলো সেদিনের দেখেছিল, কিন্তু কাউকে বলার সাহস পায়নি আরিয়া। দাগগুলোর উপর আবার চিকিৎসা নামক হালকা মেডিসিন আর ওয়ান টাইম বসানো ছিল। কেন করলেন এটা আমার সাথে ভাইয়া? আমি কি করেছিলাম? আমি তো আপনার সামনে পর্যন্ত যাইনি, তাহলে কি অন্যায় করেছিলাম যে আমায় এইভাবে শাস্তি দিতে হলো আপনার? হাতের দাগটাও এখনো দেখা যায়। আপনি ব্লেড দিয়ে একই জায়গায় দ্বিতীয়বার আঘাত করেছিলেন। ভুলিনি কিচ্ছু ভুলিনি আমি। তবে আর বেশি দিন আমি এই বাড়িতে থাকবো না। এই তো এই বছরটা শেষ হলেই আমি চলে যাব দেশে আবার। এই 4টা বছর এভাবেই এ বাড়িতে কাটিয়ে দিয়েছে আরিয়া। রাগ করে বাড়িতেও আর যাওয়া হয়নি। তবে আরিয়ার মা বাবা আসতে চেয়েছিলেন। আরিয়া জোর গলায় বলেছিল যদি আসে তাহলে আরিয়া কোনো দিকে চলে যাবে আর পাবে না তাকে। এখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। সেদিন যদি বাবা মা জোর করে আমাকে এখানে না পাঠাতো, তাহলে ভাইয়া নিশ্চয়ই আমায় এমন নির্মমভাবে আঘাত করতে পারতো না। এই সব কিছুর দায় আমার বাবা মায়েরই আমি মনে করি। তবে আর এই বছর পর এইখানে পড়বো না, এটা ঠিক করেই নিয়েছি আমি। এই বাড়িটা ছেড়ে অন্য কোথাও গিয়ে টিউশন করবো, নয়তো অন্য কিছু করবো, তবে এই বাড়িতে আর থাকবো না। কারণ আফরান ভাইয়া সেই দিনে দেশ ছেড়ে বিদেশ চলে গিয়েছিল কোনো এক কারণে। তারপর আজও বাড়ি ফেরেনি, একটা দিনের জন্যও কল দেয়নি, দিয়ে দেখেও নি। কিন্তু যদি আবার ফিরে আসে, সেই ভয়ে এখানে আর থাকবো না ভেবেই ঠিক করে নিয়েছি আমি। সেদিনের আঘাতগুলো যেগুলো আফরান ভাই আমায় করেছিল, সেটা আর কেউ না জানলেও আমি তো জানি। কারণ সামিরা যখন নিচে গিয়েছিল, আফরান ভাইয়া ঠিক সেই সময় আমার কাছে এসে কাটা হাতটা জোরে চেপে ধরে বলেছিল, তুই যত কষ্ট পাবি আমি ততই ভালো থাকবো। এগুলো তো কিছুই না, আরো ভয়ঙ্কর কিছু দেখবি। যতদিন থাকবি আমার জীবনে, আমার কাছাকাছি, ঠিক ততদিন এমনভাবেই ব্যথা দিব। আর যদি আমি বাধ্য করিস তো মেরে ফেলতে পারি। এই বাড়ি থেকে চলে যা, ভালো ভালো বলছে। কথাগুলো বলে আফরান সবাই আসার আগেই আবার নিজের রুমে চলে যায়। আরিয়া বাথটাবে পানিতে ডুবে আছে। এখনই সুইসাইড করবে ভেবেছিল, কারণ যখন তার ওই দিনটার কথা মনে হয় আর নিজের গায়ের এই ব্লেডের দাগগুলো দেখে, প্রতিদিন গোসলে নিজের প্রতি নিজের ঘৃণায় সুইসাইড করার চেষ্টা করে। কিন্তু দম আটকে আসার আগে মুহূর্তেই মাথা তুলে ফেলে, না, তাকে বাঁচতে হবে। আরও কিছুদিন সহ্য করে নিক, পরে এ বাড়ি ছেড়ে সব আপন মানুষ ছেড়ে চলে যাবে সে। তারপর খাবার টেবিলে সবাই ব্রেকফাস্ট করছে, কারো কোনো শব্দ নেই। অবশ্য ব্যাপারটা নতুন নয়, সেদিনের পর থেকে আরিয়ার চঞ্চলতা কমে গেছে, এটা সবার চোখেই পড়ে। না হাসে আর না কাঁদে, আরিয়া একদম স্বাভাবিক। তবে ভেতরে আকাশ সমান অভিযোগ, সেটা দেখেই বোঝা যায় জাফর সাহেব সব কিছুর জন্য নিজেকেই দায়ী ভাবেন। না, মেয়েটাকে এখানে তিনি নিয়ে আসতেন, আর না এভাবে থাকতে হতো আরিয়াকে। আর না সেদিন আফরান তাকে আঘাত করত।
কেউ না বুঝলেও জাফর সাহেব এটা বুঝে গিয়েছিল যে আরিয়াকে সেকেন্ড টাইম আফরানি হয়তো দ্বিতীয়বার আঘাত করেছিল, নয়তো শুষ্ক ভালো জায়গা থেকে নিজে নিজে তো রক্ত গড়াবে না, তাই না? সবার নীরবতা ভেঙে দিয়ে জাফর সাহেব বললেন, আয়াস, তোমাকে আমি একটা কথা বলতে চাই। যেহেতু তুমি এখন এই বাড়িতেই থাকছো গত 2 বছর ধরে, তাই তোমাকে একটা কথা বলতে চাই। আয়স মুখের খাবার শেষ করে বলল, বলো। তুমি কিন্তু আমার কথার বাইরে গিয়ে আমার কোম্পানি হাল না ধরে নিজের স্বপ্ন পূরণ করেছো, ডিটেকটিভ হয়েছো। আমি কিন্তু তোমাকে কিছু